Hello friends, welcome back to my channel. Today I am talking about Indian Constitution MCQ. তো বন্ধুরা আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের এমসিকিউ আলোচনা করব। এর আগের পিডিএফে আমরা আলোচনা করেছিলাম 20 পর্যন্ত, অর্থাৎ টোটাল 20টা কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু বেশি কোশ্চেন আলোচনা করব। তার আগে জানিয়ে দেব বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা তার আগে জানিয়ে দিই, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পিডিএফ নিয়ে অনেকের সমস্যা হয়েছিল, তো আমি মেলটা দেখিনি, তার জন্য আমি দুঃখিত। যখনই মেল দেখেছি আমি আপনাদের রিপ্লাই দিয়েছি। যারা প্রবলেম হয়েছিল ডাউনলোড করতে আমি মেল করে দিয়েছি। অবশ্যই মেলে আপনারা চেক করে নেবেন যে মেল থেকে আপনারা পিডিএফ কিনেছিলেন এবং যে মেল থেকে আপনারা জানিয়েছিলেন যে পিডিএফটা ডাউনলোড করতে পারেননি, অবশ্যই দেখে নেবেন। আমি মেল পিডিএফ পাঠিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যদি কোনো কারো প্রবলেম থেকে থাকে যে এখনও মেল করেননি বা ডাউনলোড করতে পারেননি, টাকা দিয়ে কিনেছেন অথচ, অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা মেল করে দেবেন। যেই মেল আইডিতে আপনারা কিনছেন, যে মেল আইডি থেকে, ওইখানে আপনারা মেল করে দেবেন। মেল করে দিলে তাহলে কোনো অসুবিধা হবে না, আমি পাঠিয়ে দেবো। যাদের প্রবলেম হবে কেবলমাত্র তারাই, অর্থাৎ পয়সা কেটে নিয়েছে অথচ আপনারা ডাউনলোড করতে পারেননি, কেবলমাত্র তারাই। আর যারা এখনও নেননি পিডিএফগুলো, অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, জিকে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এবং থাকছে জেনারেল সায়েন্স। এরপরে পিডিএফে দেওয়া হবে ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আসুন আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন আলোচনা করি। তো আমরা আজকে 21 নম্বর থেকে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 21, হুইচ অ্যাক্ট মেড দ্য বিগিনিং অফ পার্লামেন্টারি সিস্টেম ইন ইন্ডিয়া? তাহলে পার্লামেন্টারি সিস্টেম কোন অ্যাক্ট থেকে চালু হয়েছে? সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1853, 1853। এরপরে আসছি পরের কোশ্চেন নাম্বার 22। এবার আমরা দেব কোশ্চেন নাম্বার 22, আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট দ্য ক্রাউন অফ ইংল্যান্ড টুক দ্য অ্যাফেয়ার্স অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টু ইটস ওন হ্যান্ড? তো আমরা জানি ক্রাউন রুল কবে থেকে স্টার্ট হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যেটা আমরা জানি মহারানী ভিক্টোরিয়া অ্যাক্ট 1 নভেম্বর 1858 ভিক্টোরিয়ার ঘোষণাপত্র জারি হয়েছিল। তো সেটাই হচ্ছে ক্রাউন রুল, যখন স্টার্ট হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, অর্থাৎ আফটার 1857 সিপাহি বিদ্রোহের পর। কোশ্চেন নাম্বার 23, দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ অলসো দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ ক্রাউন টু প্রিন্সলি স্টেট ইন ইন্ডিয়া অ্যান্ড হিন্স ওয়াজ নোন অ্যাজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। আমরা জানি 1858 পর থেকে ভারতের গভর্নর জেনারেল নাম হয়েছে ভাইসরয় অফ ইন্ডিয়া, এবং ভারতের প্রথম ভাইসরয় আমরা জানি লর্ড ক্যানিং, এবং লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে লর্ড ক্যানিং। Question number 24, which act for the first time gave an opportunity for India to enter into the sphere of legislature? তো sphere of legislature কোন অ্যাক্ট অনুযায়ী চালু হয়েছে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এরপরে আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 25, which act made the beginning of electoral system in India? ইলেকট্রাল সিস্টেম কবে থেকে চালু হয়েছে? সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। কোশ্চেন নাম্বার 26, which of the following act made the Indian legislature bicameral for the first time? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো আমরা জানি 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বাইক্যামেরাল লেজিসলেচার করা হয়েছিল, যেটা করা হয়েছিল বাইক্যামেরাল লেজিসলেচার এবং ডিয়ারকিন প্রিন্সলি স্টেট বা ডিয়ারকিন প্রভিন্সে করা হয়েছিল। পরে 1935-এ ডিয়ারকিন সেন্টার করা হয় এবং অ্যাবলিশ করা হয় ডিয়ারকিন প্রভিন্স। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 27, দ্য ফেমাস ডান্ডি মার্চ লেড দ্য গান্ধীজি ওয়াজ আগেনস্ট? অবশ্যই আগেনস্ট ছিল সল্টক্স, অর্থাৎ লবণ আইন ভঙ্গ করেছিলেন। কোশ্চেন নাম্বার 28, হুইচ প্রপোজাল ওয়াজ রেফার্ড অ্যাজ পোস্ট ডেটেড চেক? আমরা জানি পোস্ট ডেটেড চেক অর্থাৎ ফেল পড়া ব্যাংকের উপর দস্তখত বলা হয়েছে, সেটা হচ্ছে গান্ধীজি বলেছিলেন আফটার ক্রিপস মিশন, অর্থাৎ ক্রিপস প্রপোজালকে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 29, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্টার্টেড কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট আফটার দ্য ফেলিয়ার অফ ক্রিপস মিশন? ক্রিপস মিশন চলে যাওয়ার পর বা ক্রিপস মিশন ফেলিয়ার হয়ে যাওয়ার পরই কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন স্টার্ট হয়েছিল। কোশ্চেন নাম্বার 30, গান্ধীজি গেভ আ কল টু অল ইন্ডিয়ান্স ডু অর ডাই হুইচ ইজ পপুলারলি নোন অ্যাজ কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, অর্থাৎ ডু অর ডাই কবে বলা হয়েছিল? করেঙ্গে ইয়া মরেঙ্গে, এটা হচ্ছে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনে। কোশ্চেন নাম্বার 31, হুইচ প্ল্যান রিজেক্টেড দ্য ডিম্যান্ড ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান? কোন প্ল্যান হচ্ছে রিজেক্ট করেছিল ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান, অর্থাৎ স্বাধীন পাকিস্তানকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য? সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান রিজেক্ট করে দিয়েছিল পাকিস্তানের এই ডিম্যান্ড।
Question number 32. Partition of British India into two independent nations. India and Pakistan was run according to পাকিস্তান এবং ইন্ডিয়া আলাদা হয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল কিসের কোন প্ল্যানের অ্যাকর্ডিং টু মাউন্টব্যাটেন প্ল্যান বা 3rd জুন প্ল্যান বলা হচ্ছে। Question number 31. Which plan rejected the demand for India independent Pakistan? ক্যাবিনেট মিশন প্ল্যান এটা বললাম। এরপরে আসুন দেখে নিই পরের কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32 হচ্ছে পার্টিশন অফ ব্রিটিশ India into two independent nation, India and Pakistan was done according to 3rd June plan, যেটাকে বলা হচ্ছে মাউন্টব্যাটেন প্ল্যান। এরপরে আসুন দেখে নিই দ্য ফেডারেল ফিচার অফ কোশ্চেন নাম্বার 33। দ্য ফেডারেল ফিচার অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ফেডারেল ফিচার ইন্ট্রোডিউস হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী। এরপরে আসুন দেখে নিই পরের কোশ্চেন নাম্বার 34। হুইচ ফিচার ওয়াজ বরোড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রম দ্য ব্রিটিশ কনস্টিটিউশন? এখানে বলা হয়েছে ব্রিটিশ থেকে অর্থাৎ ব্রিটেন থেকে কি কি ধার করা হয়েছিল না, ব্রিটেন থেকে ধার করা হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে ল মেকিং পাওয়ার বা ল মেকিং প্রসিডিওর যেটাকে বলা হচ্ছে, এবং পার্লামেন্টারি সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট, রুল অফ ল। এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে ল মেকিং প্রসিডিওর, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট অ্যান্ড রুল অফ ল। দেন আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব কোশ্চেন নাম্বার 35। দ্য কনস্টিটিউশন সাপোর্ট করেছে কি না রুল অফ ল। কোশ্চেন নাম্বার 36। ইন ব্রিটেন Parliament is supreme accordingly which among the following is supreme in India? ব্রিটেনে যদি পার্লামেন্ট সুপ্রিম হয়, ইন্ডিয়াতে সুপ্রিম হচ্ছে কনস্টিটিউশন, সব কিছু হয় কনস্টিটিউশন অনুযায়ী। কোশ্চেন নাম্বার 37। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 provided for establishment of federal court, ডিআরকিন সেন্টার, প্রভিন্সিয়াল অটোনমি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ডিআরকিন প্রভিন্স স্টার্ট হয়েছিল 1919, যেটা আগে বলেছি। ডিআরকিন প্রভিন্স স্টার্ট হয়েছিল 1919-এ, সেটা অ্যাবলিশ হয় 1935-এ, এবং অ্যাবলিশ হয়ে গিয়ে চালু হয় ডিআরকিন সেন্টার, এবং প্রভিন্সিয়াল অটোনমি স্টার্ট হয়। প্রভিন্সিয়াল অটোনমি কাম ইনটু ফোর্স হচ্ছে 1937, এটা মনে রাখতে হবে। আর এস্টাবলিশমেন্ট অফ দ্য ফেডারেল কোর্ট এস্টাবলিশ হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অনুযায়ী। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 38। দ্য অ্যাক্ট অফ 1935 অ্যাবলিশড, অর্থাৎ 1935-এ কী কী অ্যাবলিশ করা হয়েছিল এটা আগে বললাম। ডিআরকিন প্রভিন্স হচ্ছে অ্যাবলিশ করা হয়েছিল। এরপরে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 39। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ইনঅ্যাক্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ করা হয়েছিল না আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। Question number 40. The Constituent Assembly of India was created as per the proposal of the Constituent Assembly যে ক্রিয়েট করা হয়েছিল proposal of Cabinet Mission Plan 1946 এর Cabinet Mission Plan অনুযায়ী Constituent Assembly হচ্ছে ক্রিয়েট করা হয়। এরপরে আসুন দেখে নিই পরের কোশ্চেন নাম্বার 41। ইন হুইচ ইয়ার ডিড দ্য ক্রিপস মিশন কাম ইনটু বিং? ক্রিপস মিশন ভারতে কবে এসেছিল? ক্রিপস মিশন ভারতে এসেছিল মার্চ 1942 1942 ক্রিপস মিশন ফেল হয়ে যাওয়ার পরে কিন্তু স্টার্ট হয়েছিল কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। এরপরে আসুন দেখে নিই পরের কোশ্চেন নাম্বার 42। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান হ্যাড আ স্ট্রেংথ হচ্ছে 389। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা যে সেট আপ করা হয়েছিল সেখানে কতজন মেম্বার ছিল? 389, 389 জন মেম্বার ছিল। তার মধ্যে আবার মুসলিম লীগ বাদ হয়ে যাওয়ার পরে সেটা আমরা পরে দেখে নেব। কোশ্চেন নাম্বার 43। দ্য স্ট্রেংথ অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আফটার দ্য উইথড্রল অফ মুসলিম লীগ উইথড্র করে যাওয়ার পরে বা মুসলিম লীগ সরে যাওয়ার পরে রিডিউস হয়ে কতগুলো হয়েছিল না, রিডিউস হয়েছিল 299। তার মানে কতগুলো ছিল আমরা দেখে নেব এখানে মুসলিম লীগ, তাহলে 389 থেকে 299 আছে, 90 জন ছিল মুসলিম লীগ। এরপরে আসুন দেখে নিই পরের কোশ্চেন নাম্বার 44। হাউ মেনি কমিটি আর সেট আপ বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ফ্রেমিং দ্য কনস্টিটিউশন তৈরি করতে কতগুলো কমিটির প্রয়োজন হয়েছিল না, প্রয়োজন ছিল তো টোটাল হচ্ছে মেজর কমিটি ছিল হচ্ছে 13টা মেজর কমিটি ছিল, বাকি মাইনর কমিটি অনেকগুলো ছিল। আমরা জানি এখানে ড্রাফটিং কমিটি, স্টিয়ারিং কমিটি, এরকম কমিটি অনেকগুলো ছিল। আপনারা কমেন্টে জানেন স্টিয়ারিং কমিটির প্রেসিডেন্ট কে ছিল, কমেন্টে আপনারা বলবেন। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 45। Who of the following acted as the constitutional advisor of the Constitution Assembly? Constitutional advisor কে ছিল? এটা আমরা যারা পলিটি পড়েছি লক্ষ্মীকান্ত সেখানেও পেয়েছি, এবং যারা পড়েছেন
অনাদি কুমার মহাপাত্রের বই তারাও পড়েছেন। এটা হচ্ছে বিএন রাও। আনসার হচ্ছে বিএন রাও ছিলেন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। নেক্সট কোশ্চেন নাম্বার 46, ডিমান্ড ফর কনস্টিটিউশন ফ্রেমড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ মেড বাই। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিমান্ড করেছিল কনস্টিটিউশন ড্রাফট ডিমান্ড ফর দ্য কনস্টিটিউশন হচ্ছে গান্ধীজি। এটা যদি কারণে কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ডিটেলস। Question number 47. The idea of Constituent Assembly to frame a constitution for India was first mooted by Swaraj Party 1928. স্বরাজ পার্টির দ্বারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং ফ্রেম কনস্টিটিউশন ফ্রেমের কথা বলা হয়েছিল। আমরা জানি স্বরাজ পার্টির দুটো সেশন হয়েছিল 23 এবং 28। এরপরে আসুন দেখে নিই নেক্সট কোশ্চেন নাম্বার 48। হু স্টার্টেড with presentation of the objective resolution on 22 জানুয়ারি 1947। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা জানি কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফার্স্ট সেশন কবে হয়েছিল। ফার্স্ট সেশন হয়েছিল 9 ডিসেম্বর 1946, সেকেন্ড সেশন হয়েছিল 11 ডিসেম্বর 1946, থার্ড সেশন হয়েছিল 13 ডিসেম্বর 1946। 13 ডিসেম্বর 1946-এ 13 ডিসেম্বর 1946 অবজেক্টিভ রেজলিউশনের কথা বলা হয়েছিল, যেটা মুভড করে অ্যাডাপ্টেড করা হয়েছিল 22 জানুয়ারি 1947। আর এটা প্রস্তাবটা কার ছিল? অবজেক্টিভ রেজলিউশনের প্রস্তাব ছিল জওহরলাল নেহরু। নেক্সট কোয়েশ্চেন আসুন আমরা দেখে নিই 49। ওয়েন ওয়াজ দ্য অবজেক্টিভ রেজলিউশন মুভড অ্যান্ড অ্যাডাপ্টেড। অবজেক্টিভ রেজলিউশন মুভড করে অ্যাডাপ্ট কবে করা হয়েছিল? না, মুভড করা হয়েছিল 13 ডিসেম্বর 1946 হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন পেশ করা হয়েছিল এবং সেটা অ্যাডাপ্টেড করা হয় 22 জানুয়ারি 1947 বাই জওহরলাল নেহরু। এরপরে আসুন দেখে নিই নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50। দ্য মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার ইলেক্টেড বাই। অবশ্যই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বাররা ইলেক্টেড হয়েছিল বাই দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। Question number 51. The Constituent Assembly of India held the first meeting. First meeting হয়েছিল 9 ডিসেম্বর 1946। Question number 52. Which one of the following acted as the provincial president of the Constituent Assembly? আমরা জানি প্রভিন্সিয়াল প্রেসিডেন্ট কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। তিনি ছিলেন সব থেকে হচ্ছে বয়স্ক মেম্বার, যার জন্য তাকেই করা হয়েছিল প্রভিন্সিয়াল প্রেসিডেন্ট। তার দুদিন পরে অর্থাৎ 11 ডিসেম্বর থেকে হয়েছিল রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির হচ্ছে প্রেসিডেন্ট বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি ছিলেন পার্মানেন্ট, আর ইনি ছিলেন হচ্ছে প্রভিন্সিয়াল প্রেসিডেন্ট মানে অস্থায়ী। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 53। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেক্টেড 11 ডিসেম্বর 1946 অ্যাজ ইটস পার্মানেন্ট চেয়ারম্যান কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নাম্বার 54। হু ইলেক্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো আমরা আগেই জেনেছি যে কনস্টিটিউশন তৈরি করতে অনেকগুলো কমিটির প্রয়োজন হয়েছিল, 13টা মেজর মাইনর কমিটি মিলিয়েছিল। তার মধ্যে থেকে যেটা ড্রাফটিং কমিটি ছিল বা খসড়া কমিটি বলা হচ্ছে বাংলায়, খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 55। দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি টু প্রিপেয়ার দ্য ড্রাফট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ বি.আর. আম্বেদকর। আমরা জানি ড্রাফটিং কমিটি প্রিপেয়ার করেছিলেন, খসড়া তৈরি করেছিলেন কে? বি.আর. আম্বেদকর। Question number 56. The name of Dr. B.R. Ambedkar is associated with which of the following? তিনি ছিলেন চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি। Question number 57. Who among the following was member of the drafting committee? ড্রাফটিং কমিটির মেম্বার কারা ছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে, নামগুলো মনে রাখতে হবে। আম্বেদকর, গোপালাচারী আয়েঙ্গার, আলাদি কৃষ্ণ স্বামী আয়ার। Question number 58. Many provisions in our constitution have been borrowed from the Government of India Act. আচ্ছা, বলা হয়েছে মেনি প্রভিশন কনস্টিটিউশন যেটা বরোড করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। সব থেকে বেশি নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট কোশ্চেন নাম্বার 59। The Government of India Act 99 introduced a system of DRK in the province. DRK means system হচ্ছে double government. DRK means হচ্ছে double government. Next question number 60. When was the Constituent Assembly established to frame the Constitution? Constituent Assembly আমরা জানি যে when was the Constituent Assembly established to form the Constitution? Constitution ফর্ম করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এস্টাবলিশ করা হয়েছিল কবে? 6 ডিসেম্বর 1946, যার ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946। তো বন্ধুরা এখানে আমরা 60টা কোশ্চেন আলোচনা করলাম। পার্ট 2-এতে আমরা আলোচনা করলাম 40টা কোশ্চেন। এইভাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আমরা আলোচনা করব কম কোশ্চেন, এবং সেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বারবার পরীক্ষা এসেছে সেগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে। এই নিয়ে যদি পলিটি এবং কনস্টিটিউশন নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। চলুন পরের ভিডিওতে আমরা আলোচনা করব ইকোনমি নিয়ে। আগেই বলেছিলাম জিডিপি, জিএনপি, এনএনপি এগুলো আমরা আলোচনা করব টার্মগুলো।
আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, এছাড়া আমরা যেগুলো বাংলা ইংলিশ নিয়ে আলোচনা করছি আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, যেগুলো হচ্ছে কম্পালসারি বাংলা ইংলিশের অনেক ভিডিও বানানো আছে। আর এছাড়া বলে দেবো, যারা পিডিএফগুলো নিতে চাইছেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে পিডিএফ নিয়ে নেবেন। পরে কোনো প্রবলেম হলে অবশ্যই সেটা আপনারা জানাবেন, আপনারা না জানালে বুঝতে পারবো না। আর যারা নিয়েছিলেন তাদেরকে আমি আবারও বলছি, পাঠিয়ে দিয়েছি মেলেতে, তো মেল আপনারা চেক করে নেবেন। তো আসুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন।